শয়তান কোন রূপে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি বুঝতেও পারবে না। বুঝতে পারেনি এই লোকটাও। আর শয়তানের ছলনায় নাকি ভুলতে নেই। গভীর জঙ্গলের মধ্যে বহু যুগ পুরানো এক প্রাচীন প্রাসাদ, কিন্তু সেটা এতটাই অভিশপ্ত যা তোমার আমার ধারণারও বাইরে। কেন এই প্রাসাদে ঢুকলে স্মৃতিশক্তি নষ্ট হতে শুরু করে? কেন এই জঙ্গলের বাইরে বেরোনো যায় না? আর মুভিতে আছে অনেকগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি বর্তমানকালের ব্যাপকভাবে জনপ্রিয় হওয়া একটা মালায়ালাম মুভি ব্রহ্মযুগম। মুভি শুরু হয় একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে থেভান আর কোরা নামে দুটো লোককে দেখানো হয়, যারা কিনা জঙ্গলেরই একটা নদী পেরিয়ে ওপারে যাবে। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা আজ রাতটুকু এই জঙ্গলেই কাটাবে, তাই তারা আগুন জ্বালায়। কিন্তু কোরা হঠাৎ বলে ওঠে, এই জঙ্গলে কিছু তো একটা আছে, তাই কিছুতেই আগুন নিভতে দেওয়া যাবে না। রাত আরও বাড়ে। থেভান আর কোরা দুজনেই ঘুমিয়ে পড়ে, আর আগুনও নিভে যায়। হঠাৎ থেভানের ঘুম ভাঙতে সে দেখে কোরা সেখানে নেই। থেভান কোরাকে খুঁজতে জঙ্গলের আরও গভীরে চলে যায়, আর দেখে কোরা একটা বড় গাছের দিকে মোহিত হয়ে তাকিয়ে আছে। কোরার কাছে যেতেই থেভান দেখে সেই গাছের পেছন থেকে এক অর্ধ উলঙ্গ যক্ষিণী মানে পিশাচিনী বেরিয়ে আসে। থেভান ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কোরা সেই যক্ষিণীর পেছনে মোহিত হয়ে যেতে থাকে। একটা গাছের নিচে যক্ষিণী আর কোরাকে ভীষণ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়, আর যক্ষিণী সেই সুযোগে কোরার ঘাড়ে কামড় বসিয়ে তাকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা থেভানের চোখ খুলেই দেখে সে একটা বড় পাথরের নিচে ঘুমিয়েছিল। পাশেই একটা নদীতে যায় হাত মুখ ধোয়ার জন্য। সেই নদীতে ছিল প্রচণ্ড স্রোত। আসলে এই নদীটা পেরোনোরই প্রস্তুতি নিচ্ছিল দুই বন্ধু। প্রচণ্ড স্রোত থাকায় এই নদী পেরোনো সম্ভব নয় দেখে থেভান জঙ্গলের রাস্তা খুঁজতে থাকে, আর পথ ভুল করে সে একটা বিশাল বড় ভাঙা বাংলোতে এসে পৌঁছায়। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু সেখানে থেভান কাউকে দেখতে পায় না, তাই সে একটা ডাব উঠিয়ে নিয়ে খেতে শুরু করে। তখনই পেছন থেকে একটা লোক সাড়া দিয়ে ওঠে। এই লোকটা হলো এই বাংলোর কাজের লোক। লোকটি থেভানকে প্রশ্ন করায় থেভান জানায় যে ওই নদী পেরোনোর জন্যই সে জঙ্গলে এসেছিল, কিন্তু প্রচণ্ড স্রোত থাকার জন্য সে নদী পেরোতে পারেনি, আর পথ ভুল করে সে এইখানে এসে পৌঁছেছে। কথাবার্তার আওয়াজ শুনে তখনই সেই ভাঙা প্রাসাদের মালিক ভেতর থেকে বলে, কি হয়েছে বাইরে? সেই কাজের লোকটি থেভানকে নিয়ে যায় প্রাসাদের দরজার কাছে। ভেতর থেকে বেরিয়ে আসে সেই প্রাসাদের মালিক কডুমনপট্টি। কডুমনপট্টি থেভানকে জিজ্ঞাসা করে যে সে কে আর কেনই বা এখানে এসেছে। থেভান জানায় যে তার নাম থেভান। সে রাজপ্রাসাদে পানান মানে প্রতিদিন সকালবেলা রাজার ঘুম ভাঙানোর জন্য সে গান গাইত, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কারণে প্রাণ বাঁচানোর জন্য সে নদীর ওই পারে যাচ্ছিল, কিন্তু নদী পার হতে না পেরে পথ ভুল করে সে এইখানে চলে এসেছে। কডুমনপট্টি থেভানকে একটা গান শোনাতে বলে, আর গান শুনে কডুমনপট্টি ভীষণ প্রসন্ন হয়, আর থেভানকে জিজ্ঞাসা করে যে সে কি প্রাসাদে আশ্রয় চাইছে। থেভান বলে, হ্যাঁ মালিক, আমি আপনার প্রাসাদে থাকতে চাই। কডুমনপট্টি থেভানকে সারা জীবনের জন্য থাকার কথা বলে, কিন্তু থেভান জানায় যে তাকে যেতেই হবে। থেভানের এমন কথা শুনে কডুমনপট্টি ভ্রু কুঁচকে বলে, কডুমনপট্টির কথার ওপর কেউ না করে না। এই বলে কডুমনপট্টি থেভানকে ভেতরে আসতে বলে, কিন্তু থেভান জানায় যে সে নিচু জাতের, তাই তার ভেতরে আসার অনুমতি নেই। কডুমনপট্টি বলে যে সে এসব মানে না, দরজার সামনে কোনো অতিথি আসলে তাকে স্বাগত জানাতে হয়। থেভানকে ভেতরে নিয়ে যায় কাজের লোকটা, আর তাকে একটা ঘর দেওয়া হয়। থেভান হঠাৎ শিকলের আওয়াজ শুনতে পায়। তখন সেই কাজের লোকটি জানায় যে এই বাড়ির দক্ষিণ দিকে সবার যাওয়া বারণ, তাই এদিকে ওদিকে ঘুরে বেড়ানো যাবে না, আর এই বাড়ির অনেকগুলো ঘর বহু বছর থেকে বন্ধ রয়েছে, তাই এমন অনেক আওয়াজ শুনতে পাবে, কিন্তু সেগুলোর দিকে মন দেবে না। এরপর থেভান স্নান সেরে কডুমনপট্টিকে গান শোনায়। কিছুক্ষণ পর কাজের লোকটা থেভানের জন্য খাবার নিয়ে আসে। থেভান খাবার পেয়ে খুব খুশি হয় আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে।
কিন্তু কডুমনপট্টি অসন্তুষ্ট হয়ে বলে, তোমাকে আশ্রয় আর খাবার তো আমি দিলাম, তাহলে আমাকে ধন্যবাদ না জানিয়ে তুমি ঈশ্বরকে জানাচ্ছ? থেভান বলে, কিন্তু উনি তো আমাকে এখানে এনেছেন। কডুমনপট্টি বলে, না, তোমাকে এখানে এনেছে তোমার ভাগ্য, তোমার নিয়তি। থেভান বলে, যদি আমার কথায় আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে। এইদিকে দেখানো হয় মাঝরাতে কাজের লোকটা একটা দরজা খুলে সিঁড়ি বেয়ে কারোর জন্য খাবার নিয়ে যাচ্ছে। দৃশ্য বদলায়, দেখানো হয় থেভান একটা মশাল নিয়ে বাড়ির পেছনের জঙ্গলের দিকে বাথরুমের জন্য যায়, কিন্তু সে হঠাৎ দেখে সেই জায়গায় অনেকগুলো কবর। থেভান ভয়ে প্রাসাদের ভেতর চলে আসে। তখনই আবার সেই একই রকম শিকলের শব্দ। থেভানের মনে খুব কৌতূহল হয় জানার, তাই সে সেই একই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। থেভান ভয়ে ভয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তার পা পড়ে খাবারের থালার ওপর। থেভান আরও ভয় পেয়ে যায়। একটু পিছিয়ে আসতেই একটা শিকলে পা লেগে সে পড়ে যায়। শিকলে টান পড়ে। থেভান দেখে সেই শিকলটা একটা দরজার পিছনে গিয়ে শেষ হয়েছে, আর আওয়াজটা সেখান থেকেই আসছে। আওয়াজটা এমন ছিল যে কাউকে যেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সেই শিকলে বাঁধা পা নিয়ে কেউ যেন হাঁটছে। থেভান প্রচণ্ড ভয় পেয়ে পালিয়ে আসে। পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙতেই কিছুর একটা আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখে কডুমনপট্টি পাশা নিয়ে বসে আছে। থেভান সামনে যেতেই কডুমনপট্টি তাকে খেলতে বলে, কিন্তু থেভান বলে যে বাজি লাগানোর মতো কোনো কিছুই তার কাছে নেই। কডুমনপট্টি বলে, আছে তো, তোমার সময়। যদি খেলাতে তুমি জিতে যাও তাহলে তুমি এখান থেকে নিজের ইচ্ছে মতো চলে যেও, আর যদি আমি জিতে যাই তাহলে তুমি সারা জীবন এই প্রাসাদেই থেকে যাবে আর আমার কথা মতো চলবে। থেভান খেলার জন্য রাজি হয় না, কিন্তু কডুমনপট্টি ছল করে তাকে খেলতে বাধ্য করে। পাশা খেলা শুরু হয়। দিন পেরিয়ে রাত হয়ে যায়। কডুমনপট্টি ছল করে জিতে যায়। থেভান সারা জীবনের জন্য বন্দী হয়ে যায় সেই প্রাসাদে। থেভান দুঃখী হয়ে রান্নাঘরে যায়। তখন সেই কাজের লোকটা বলে যে কডুমনপট্টি একটা শয়তান, তাকে বিশ্বাস করো না, চোখের সামনে যা দেখছো সেগুলো সত্যি না। থেভান বলে, এসব বলবেন না, মালিক জানতে পারলে খুব কষ্ট পাবেন। থেভান এই বলে চলে আসে আর কডুমনপট্টির সাথে বসে খাবার খায়। কডুমনপট্টি হঠাৎ থেভানের মায়ের ব্যাপারে কথা বলে। থেভান অবাক হয়ে যায়, কারণ এইখানে আসার পর সে তো একবারও তার মায়ের কথা বলেনি। কডুমনপট্টি হঠাৎ থেভানকে জিজ্ঞাসা করে, ও কি আমার নিয়ে কিছু বলেছে? থেভান বলে, কই না তো। তখনই সেখানে সে কাজের লোকটা আসে। কডুমনপট্টি তাকে আরও খাবার আনতে বলে, কিন্তু লোকটা জানায় যে রান্নাঘরে আর কোনো খাবার নেই। সেই কাজের লোকটা কডুমনপট্টির সাথে চোখে চোখ রেখে কথা বলায় কডুমনপট্টি রেগে যায়। ঘরের সব জিনিস থরথর করে কাঁপতে শুরু করে। কডুমনপট্টি হাত এগিয়ে দিলেই কাজের লোকের গলাটা তার হাতের মুঠোয় চলে আসে আর গলা ধরে ওপরের দিকে ধরে রাখে কিছুক্ষণ, পরে সে ছেড়ে দেয়। থেভান এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর থেভান সেই কাজের লোকটার কাছে আসে আর বলে, কে এই কডুমনপট্টি, আর সে আমার মায়ের ব্যাপারে কিভাবে জানলো? আমি কোথায় ফেসে গেছি বলো আমাকে, আমি জানতে চাই। কাজের লোকটা বলে, কডুমনপট্টিকে জানতে হলে আগে তোমাকে তার ইতিহাস জানতে হবে। কাজের লোকটা জানায় যে কডুমনপট্টির পূর্বপুরুষ ঘোর তপস্যা করে দেবী বরাহীকে আহ্বান জানায়। দেবী বরাহী তপস্যায় তুষ্ট হয়ে কডুমনপট্টির পূর্বপুরুষকে একটা বাক্স প্রদান করেন, যার ভেতরে ছিল চট্টান নামের এক পিশাচ। এই চট্টান আসলে কে, কোত্থেকে আসলো, কি তার পরিচয়, এসব আমি ভিডিওর শেষে বলে দেব। তো দেবী বরাহীর দেওয়া সেই পিশাচ কডুমনপট্টির পূর্বপুরুষের সব ইচ্ছা পূরণ করবে, কিন্তু সেই পূর্বপুরুষ লোভে পড়ে চট্টানকে সেই বক্স থেকে বের করে আর নিজের বন্দি বানিয়ে শিকলে বেঁধে রাখে আর মারাত্মকভাবে তার উপর অত্যাচার করে। একদিন নেশাগ্রস্ত অবস্থায় চট্টান সেই পূর্বপুরুষকে বলে যে চট্টানের মুখের দিকে তাকালে সে নরক বা জাহান্নাম দেখতে পাবে। আর সেই পূর্বপুরুষ যখন চট্টানের মুখের দিকে তাকায় তখন চট্টান সেই লোকটার আত্মা শুষে নিয়ে তাকে মেরে ফেলে আর নিজে মুক্ত হয়ে গিয়ে ওই প্রাসাদকে নিজের অধীনে করে ফেলে আর কডুমনপট্টির পূর্বপুরুষের বাড়ির সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর অনেক তান্ত্রিক ব্রাহ্মণ আসে চট্টানকে শেষ করতে, কিন্তু চট্টান তাদের সবাইকে মেরে ফেলে।
শেষে সেই বংশের শেষ বংশধর কডুমন পট্টি আসে চট্টানকে বন্দি করতে, আর সে সফল হয়। কাহিনী ফিরে আসে বর্তমানে। তার মানে ওপরের ঘরে চট্টানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। থেভান বলে, হ্যাঁ আমি সেদিন চট্টানকে দেখেছিলাম। কাজের লোকটা বলে, রাতে যদি তুমি এভাবে ঘুরে বেড়াও তাহলে তোমার জন্য আমাকে কবর খুঁড়তে হবে। পরের দৃশ্যে দেখানো হয় কডুমন পট্টি নিজের শরীরে ছাই মাখতে থাকে, আর সেই প্রথম দৃশ্যে দেখানো যক্ষিণী আসে কডুমন পট্টির কাছে। কডুমন পট্টি আর যক্ষিণীকে আমরা ভীষণ অন্তরঙ্গভাবে দেখতে পাই। থেভানও দেখে ফেলে সেই দৃশ্য, আর যক্ষিণীও দেখে ফেলে থেভানকে। থেভান ভয়ে তার ঘরে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা থেভান সেই কাজের লোকটাকে বলে, আমি যাচ্ছি এখান থেকে, আর আপনিও চলুন আমার সাথে। কাজের লোকটা যায় না, তাই থেভান নিজের জামা কাপড় গোছাতে থাকে। তখনই কডুমন পট্টি আসে তার ঘরে আর বলে, কোথায় যাচ্ছ? থেভান বলে, দয়া করে আমাকে যেতে দিন। কডুমন পট্টি বলে, যাও, কে তোমাকে আটকে রেখেছে? কিন্তু এত বৃষ্টির মধ্যে কি করে যাবে? এই বলে সে হাসতে হাসতে চলে যায়। পরক্ষণেই রোদে ঝলমল করা আকাশে কালো মেঘ দেখা দেয়, আর অঝোরে বৃষ্টি শুরু হয়। এরপর দেখতে দেখতে অনেক দিন কেটে যায়, কিন্তু বৃষ্টি আর থামে না। কডুমন পট্টি আর থেভান কথাবার্তা বলতে থাকে। তখন কডুমন পট্টি বলে, শোনো, এটা হলো ব্রহ্মযুগ, মানে সহজ ভাষায় কলিযুগ। এই যুগে দেব দেবীর যতই পুজো করা হোক তার ফল পাওয়া যায় না। এই যুগে ভক্তি আর সংস্কার নিরর্থ। ঈশ্বরের নির্বাসন ব্রহ্মযুগের আরম্ভের প্রতীক। এই যুগে ঈশ্বরকে যতই ডাকো তিনি সাড়া দেবেন না। কডুমন পট্টি আরো বলে, আজ থেকে আর তোমাকে গান গাইতে হবে না, তোমার সান্নিধ্য আমার জন্য অসহ্যকর হয়ে উঠছে। রাতে কাজের লোকটা থেভানকে রান্নাঘরে নিয়ে যায় আর একটা বড় পাত্র থেকে নেশা জাতীয় কিছু খেতে দেয়। থেভান সেই কাজের লোকটাকে তার গ্রাম, তার মায়ের গল্প শোনায়, আর বা কানের একটা কানের দেখিয়ে বলে, আমার মা খুব কষ্ট করে এই কানেরটা আমায় বানিয়ে দিয়েছে। তারপর থেভান ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ তার শিকলের শব্দে ঘুম ভেঙে যায়। থেভান দেখে তার ঘরে একটা শিকল পড়ে আছে, আর তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর পিশাচ চট্টান। চট্টান ধীরে ধীরে থেভানের দিকে এগিয়ে আসে, আর তখনই থেভানের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, থেভান এতক্ষণ স্বপ্নে চট্টানকে দেখছিল। ঘুম থেকে উঠেই থেভান সেই কাজের লোকটাকে খুঁজতে রান্নাঘরে যায়, কিন্তু লোকটা রান্নাঘরে ছিল না। তাই থেভান লোকটাকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছন দিকে যায়, আর দেখে লোকটা একটা নতুন কবর খুঁড়ছে। থেভান বলে, কবর খুঁড়ছো কেন? লোকটা এক দৃষ্টিতে থেভানের দিকে তাকিয়ে থাকে। থেভানের আর বুঝতে বাকি থাকে না যে কবরটা তার জন্যই খোঁড়া হচ্ছে। থেভান এক দৌড়ে সেই বাংলো থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরিয়ে আসার সাথে সাথেই তার প্রচণ্ড পেটে ব্যথা হয়, আর সাথে রক্তবমি শুরু হয়। থেভান কোনো রকমে আবার ফিরে আসে সেই প্রাসাদে। দরজার সামনে তখন কডুমন পট্টি দাঁড়িয়ে। সে বলে, তুমি জানো না, অনুমতি না নিয়ে কোথাও যাওয়া যায় না। থেভান করুণ সুরে অনুমতি চাইলেও কডুমন পট্টি তাকে অনুমতি দেয় না। পরের দিন সকালবেলা বাড়ির কাজের লোকটা থেভানকে ওষুধ দেয়, যেটা খেলে তার পেটে ব্যথা ঠিক হয়ে যাবে। হঠাৎ কাজের লোকটা বলে, মনে পড়ে কতদিন আগে তুমি এখানে এসেছো? থেভান বলে, হ্যাঁ, এই তো কয়দিন আগেই এসেছি। লোকটা বলে, কয় দিন নাকি কয় মাস? থেভান চুপ করে দাঁড়িয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। লোকটা বলে, আচ্ছা, তোমার নাম বা তোমার মায়ের নাম তো তোমার মনেই আছে, তাই না? থেভান বলে, না, আমার কিছুই মনে পড়ছে না। কি হয়েছে আমার? কাজের লোকটা বলে, বলতে তো পারবো না, কিন্তু দেখাতে পারবো। এই বলে সে থেভানকে নিয়ে ওপরের ঘরে যায়, আর একটা সাদা চাদরে ঢাকা লাশ দেখিয়ে বলে, ইনি হচ্ছেন এই বাড়ির মালিক। এখানে আসার পর ইনিও আমাদের মতো সব ভুলে যান, নিজের লক্ষ্য ভুলে যান, আর পাগল হয়ে যান, তাই শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে। থেভান ভীষণ অবাক হয়, কারণ এই বাড়ির মালিক তো কডুমন পট্টি, আর তিনি তো বাড়ির নিচতলায় বসে আছেন। থেভান ভয়ে ভয়ে চাদরটা সরাতেই দেখতে পায় সেই চাদরের নিচে কডুমন পট্টির মৃতদেহ রাখা আছে। থেভান ভয় পাওয়ার সাথে সাথে প্রচণ্ড অবাক হয়, আর বলে, এটা যদি কডুমন পট্টি হয় তাহলে যে আমাদের সাথে আছে তিনি কে? কাজের লোকটা বলে, ভালো করে লক্ষ্য করো,
তাহলে বুঝতে পারবে যে ওর মধ্যে কোনো মন নেই, আর না তো সে ঈশ্বরের সৃষ্ট কোনো মানুষ। সে নিজেই মৃত্যু। আমাদের সাথে যে থাকে সে আর অন্য কেউ না, স্বয়ং চট্টান, মানে সেই পিশাচ। আর এই চট্টান নিজের আশেপাশে একটা অদৃশ্য ঘেরা বানিয়ে রেখেছে, যার জন্য কেউ একবার এই বাড়িতে আসলে আর এখান থেকে বেরোতে পারে না। পরের দৃশ্যে দেখানো হয় কবরটা থেভানের জন্য খোঁড়া হয়নি, খোঁড়া হয়েছিল আসল কডুমনপট্টির জন্য। কাজের লোকটার কাছ থেকে থেভান জানতে পারে যে বাড়ি থেকে বেরোনো শুধু একটাই উপায় আছে। থেভান বলে, কি সেই উপায়? লোকটা জানায় যে সব থেকে যে বড় ঘরটা আছে তার নিচে আছে ধান রাখার ঘর, আর সেই ঘরের মাঝখানে আছে একটা দরজা। সেই দরজা দিয়ে গেলে একটা গুপ্ত ঘর আছে, আর সেই গুপ্ত ঘরের মধ্যে রয়েছে একটা অখণ্ড জ্যোতি, যা কখনোই নেভে না। সেই প্রদীপটা যদি নিভিয়ে দেওয়া যায় একমাত্র তাহলেই এখান থেকে বেরোনো যাবে। আর এই গুপ্ত ঘরের ওপরের ঘর থেকে চট্টান সব সময় এই ঘরটাকে পাহারা দেয়। চট্টানের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তার শক্তি আর অমরত্বের মাঝখানে যে আসবে তাকে মেরে ফেলা। থেভান বলে, কিন্তু সেই ঘরের চাবি কোথায় আছে? কাজের লোকটা জানায় যে সে সারা বাড়ি খুঁজে দেখেছে, কিন্তু কোথাও পায়নি সেই চাবি। থেভান বলে, পট্টি বেশে চট্টান তো জানবেই চাবি কোথায় আছে। এরপর থেভান প্ল্যান করে কডুমনপট্টিকে পাশা খেলার জন্য বলে, কিন্তু পট্টি বলে, তোমার কাছে বাজি ধরার মতো তো কিছুই নেই। থেভান বলে, আছে একটা চাবি। কডুমনপট্টি অবাক হয়ে তার কোমরের কাছে হাত দেয়। থেভান বুঝতে পেরে যায় যে চট্টান সেই চাবিটা তার নিজের কাছেই রাখে। কডুমনপট্টি বলে, কোন চাবি? থেভান কথা ঘুরিয়ে দেয়, বলে, আমার স্বাধীনতার চাবি তো আপনার কাছেই আছে। যদি আমি জিতে যাই তাহলে আমি যেতে পারবো। কিন্তু কডুমনপট্টি খেলার জন্য রাজি হয় না। পরের দৃশ্যে দেখানো হয় থেভান কাজের লোকটাকে বলে, আমি চাবিটার ব্যবস্থা করব, আর তুমি শেষবারের মতো তার জন্য খাবার বানাও, মাংস আর মদ। কাজের লোকটা বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তোমার দ্বারা যদি কোনো ভুল হয় তখন কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর কাজের লোকটা কডুমনপট্টির জন্য রান্না করে, আর ঠিক তখনই কডুমনপট্টি রান্নাঘরে আসে আর লোকটার গলা টিপে ধরে। লোকটা ভাবে তারা মনে হয় ধরা পড়ে গেছে, কিন্তু তখনই কডুমনপট্টি বলে যে তার বারণ করা সত্ত্বেও কেন সেই দিন থেভানকে মদ খেতে দিয়েছে সে। লোকটা ক্ষমা চাইলে কডুমনপট্টি বলে থেভানের জন্য কবর খুঁড়ে রাখতে, কারণ সে আর থেভানকে সহ্য করতে পারছে না। পরের দৃশ্যে দেখানো হয় কডুমনপট্টি রূপী চট্টান মদ আর মাংস খাচ্ছে, আর থেভান তাকে গান শোনাচ্ছে। গান শেষ হলে কডুমনপট্টি থেভানকে আরও মদ আনতে বলে, কিন্তু থেভান রান্নাঘরে এসে বসে পড়ে। অনেকটা সময় পেরিয়ে যায়। থেভান একটা ছুরি নিয়ে কডুমনপট্টির কাছে যায় আর তার কোমরের কাছে হাত দেয় চাবিটা নেওয়ার জন্য। কডুমনপট্টি তখন ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ কডুমনপট্টির ঘুম ভেঙে যায়। থেভান ছুরি দিয়ে কডুমনপট্টিকে আক্রমণ করতে গেলে কডুমনপট্টি থেভানের গলা টিপে ধরে আর মুখটা খোলে থেভানের আত্মাটাকে শুষে নেওয়ার জন্য। কিন্তু তখনই সে বুঝতে পারে সেই গুপ্ত ঘরের দরজাটা কেউ খুলেছে। বোঝার সাথে সাথেই কোমরে হাত দিয়ে দেখে চাবিটা তার কাছে নেই। কডুমনপট্টি বুঝতে পারে যে যখন সে রান্নাঘরে গিয়ে কাজের লোকটার গলা টিপে ধরেছিল তখন সেই কাজের লোকটাই চাবিটা নিয়ে নিয়েছে। অন্যদিকে দেখানো হয় সেই কাজের লোকটা গুপ্ত ঘরটাতে ঢুকে সেই অখণ্ড প্রদীপটা নিভিয়ে দিয়েছে। কডুমনপট্টি রূপী চট্টান জোরে চিৎকার করে ওঠে। অন্ধকারের মধ্যে থেভান আসে সেই ঘরটায় যেখানে আমরা যক্ষিণী আর চট্টানকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম। সেখানে থেভান একটা বাক্স দেখতে পায়। কাজের লোকটাও সেখানে আসে। লোকটা বলে, আমাদের কাছে খুব বেশি সময় নেই, চট্টানকে এই বক্সটার মধ্যে বন্দি করতে হবে। এই বলে তারা মশাল নিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা চট্টানকে ধরতে চায়। যেতে যেতে কাজের লোকটা বলে যে যাই হয়ে যাক না কেন চট্টানের কোনো কথায় যেন থেভান বিশ্বাস না করে, কারণ চট্টান এখন মিথ্যে বলে আমাদের লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করবে। তারা দুজনেই সেই গুপ্ত ঘরটাতে আসে। কডুমনপট্টিও বেরিয়ে আসে। কাজের লোকটা আর কডুমনপট্টির মধ্যে কথাবার্তা হয়, আর এই কথাবার্তার মধ্যে দিয়েই আমরা জানতে পারি যে বাড়ির কাজের লোকটা আসলে কডুমনপট্টিরই অবৈধ ছেলে। কডুমনপট্টির বাড়ির এক দাসীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, আর সেই দাসীরই ছেলে হলো এই কাজের লোকটা।
আর সে এখানে এসেছে ওই পিশাচটাকে শেষ করার জন্য। এটা শোনার পর থেভানকে আক্রমণ করে চট্টান। থেভানের কাছে থাকা ছুরি দিয়ে থেভানও চট্টানকে আক্রমণ করে। চট্টান গলা ধরে থেভানকে ছুঁড়ে ফেলে দেয়। জ্ঞান হারায় থেভান। জ্ঞান ফিরলে সে রাস্তা খুঁজতে থাকে। তখন একটা গলির মতো রাস্তায় ফেসে যায়, আর হঠাৎ করে সেই রাস্তার পেছনের সামনের দেওয়াল তার দিকে সরে সরে আসতে থাকে, আর ওপরের মাথার ছাদও নিচের দিকে নামতে থাকে। অন্যদিকে সেই কাজের লোকটাও একটা সরু গলির মতো জায়গাতে আটকে পড়ে, আর ধীরে ধীরে সেই জায়গাটা গোল গোল করে ঘুরতে থাকে। থেভান সাহস করে তার হাতে থাকা মশালটা দিয়ে ছাদটা ভাঙতে শুরু করে, আর ছাদ ভেঙে বেরিয়ে আসতেই দেখে সে একটা দেওয়ালের মধ্যে বন্দী হয়েছিল। অন্যদিকে কাজের লোকটা সেই গুপ্ত ঘরে এসে পৌঁছায়। লোকটা নিজের হাত কাটে আর মন্ত্র পড়তে থাকে। তখনই চট্টান সেখানে তার বাবা কডুমন পট্টি সেজে আসে আর তাকে আপন করে নিতে চায়। কিন্তু সেই কাজের লোকটা বলে, আমি সবার মতো না, তোমার ছলনায় আমি ভুলবো না, আমি জানি তুমি কি। তখন সেখানে থেভানও আসে। কাজের লোকটা বলে, বাক্সটা খোলো। তখন চট্টান থেভানকে বলে, এটা খুললে তুমি মারা যাবে, কারণ ও আমাকে বাক্সতে বন্দি করার পর আমাকে দিয়েই তোমাকে মেরে ফেলবে। থেভান কিছুতেই বুঝতে পারে না সে কি করবে। কাজের লোকটা বারবার থেভানকে বলতে থাকে যে ওর কথা শুনবে না, তুমি বাক্সটা খোলো। তখনই চট্টান লোকটাকে আক্রমণ করে আর তার বুকের ওপর বসে গলা টিপে ধরে, কিন্তু পেছন থেকে থেভান এসে চট্টানের পিঠে ছুরি মারে। আর এই অবস্থার সুযোগ নিয়ে কাজের লোকটা চট্টানের আঙ্গুল থেকে একটা আংটি খুলে নেয়। চট্টান বলে, এই আংটিটা গ্রহণ করা তোমার কোনো অধিকার নেই, এটা তোমার কাছে অভিশাপের মতো, বরবাদ হয়ে যাবে তুমি। কাজের লোকটা কডুমন পট্টিরূপী চট্টানের গায়ে আগুন ধরিয়ে দেয়। চট্টান একটা স্তম্ভের ওপর হাত রাখে, তাই সেখানেও আগুন ধরে যায়, আর কডুমন পট্টি একটা ঘরের ভেতরে গিয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর সেই পোড়া শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর পিশাচ চট্টান। বেরিয়ে সে একটা হুঙ্কার দেয় আর একটা সিঁড়ির পেছনে লুকিয়ে পড়ে। কাজের লোকটা তাকে বেরিয়ে আসতে বলে, আর সে এটাও বলে যে আজ থেকে সে চট্টানের মালিক, কারণ ওই আংটিটা এখন তার কাছে। ওই আংটিটাই হলো চট্টানকে বশ করার উপায়। আংটি যার আঙ্গুলে থাকবে চট্টান তারই দাস। কাজের লোকটা আংটিটা আঙ্গুলে পড়তেই যাবে, তখন থেভান তার হাত ধরে তাকে আটকে দেয় আর বলে, আপনি ওই আংটিটা পরবেন না, কারণ আপনি যদি ওই আংটি পরেন তাহলে আমার মতো সাধারণ লোক সব সময় শিকার হবে। লোকটা বলে, এটার ওপর শুধু আমার অধিকার, আর যে এর মাঝখানে আসবে তাকে মরতেই হবে, তুমি এলে তোমাকেও মরতে হবে। এরপর তাদের মধ্যে ঝামেলা শুরু হয়, আর একে অপরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। চট্টান সিঁড়ির পেছন থেকে সব দেখছিল, আর এই মারামারির সময় আংটিটা পড়ে যায়। একসময় থেভান আংটিটা উঠিয়ে নেয়, কিন্তু যেহেতু বাড়িটাতে আগুন ধরে গেছিল তাই পুরো বাড়িটা তাদের দুজনের ওপর ধসে পড়ে। কিন্তু থেভান বেঁচে বেরিয়ে আসে ওই প্রাসাদটা থেকে। আজ কত মাস পর সে প্রাসাদের বাইরে সূর্য দেখতে পেয়েছে। থেভান জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ কাজের লোকটা পেছন থেকে এসে থেভানকে মারতে থাকে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে থেভানের কানের দিকে। থেভান তো বাঁ দিকে কানের পড়েছিল, কিন্তু এই থেভান তো ডান দিকে কানের পড়ে আছে। থেভান সেই আংটিটা বের করে। দেখানো হয় সেই ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে আছে থেভানের লাশ। তাহলে এটা কে? কাজের লোকটার বুঝতে বাকি থাকে না যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ না, থেভান রূপী চট্টান। থেভান মারা যাওয়ার পর চট্টান থেভানের রূপ ধারণ করেছে। কাজের লোকটা পালিয়ে একটা নদী পেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই কিছু পর্তুগিজ এসে সেই লোকটাকে পাগল ভেবে গুলি করে মেরে ফেলে। নদীর স্রোতে বয়ে চলে যায় কাজের লোকটা, আর অন্যদিকে চট্টান তার হাতে থাকা আংটিটা আঙুলে পরে নেয়। ব্রহ্মযুগ বা কলি যুগ এখানেই শেষ হয়। এরপর পর্তুগিজরা আমাদের দেশ শাসন করতে ঢুকে পড়ে, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। 2024-এ রিলিজ হওয়ার পরও কেন এই মুভি রঙিন না হয়ে সাদা কালো করা হলো? আসলে চলচ্চিত্রটি 17 দশকে সেট করা হয়েছে এবং এটি একটি পিরিয়ড ফিল্ম হওয়ার কারণে এটাকে রঙিন না করে সাদা কালোই করা হয়েছে। এই মুভিতে দেখানো ভয়ঙ্কর পিশাচ চট্টানেরও একটা জনশ্রুতি রয়েছে। এই চট্টানের পুরো নাম হলো কুট্টি চট্টান। শ্রুতি আছে যে ভগবান শিব এবং পার্বতী যখন ভল্লুবান এবং ভল্লুবতী ছদ্মবেশ ধারণ করেন তখন তাদের দুটি সন্তান হয়, কারুবাল ও কুট্টি চট্টান।
কুট্টি চাট্টানকে নাম্বুথিরি নামের একজন নিঃসন্তানকে দিয়ে দেন। নাম্বুথিরি চাট্টানকে গুরুর কাছে পাঠায়, কিন্তু কুট্টি চাট্টান গুরুর অবাধ্য ছিল আর ব্রাহ্মণ্য রীতিনীতির উল্টো পথে চালিত হয়। তার জন্য গুরু তাকে তিরস্কার করে এবং মারধরও করে। প্রতিশোধবশত কুট্টি চাট্টান তার গুরুকেই মেরে ফেলে। এটা জানার পর নাম্বুথিরি তার স্ত্রীকে বলে যাতে চাট্টানকে খাবার দেওয়া না হয়, কিন্তু ক্ষুধার্ত চাট্টান দুধ চাইলে তার পালিত মা তাকে দুধ দেয় না, আর রাগের বশবর্তী হয়ে চাট্টান একটা ষাঁড় মেরে তার রক্ত খায়। নাম্বুথিরি রেগে গিয়ে কুট্টি চাট্টানকে কুপিয়ে মেরে ফেলে, কিন্তু চাট্টানের পুনর্জন্ম হয়। তখন আবার কিছু ব্রাহ্মণকে এনে কুট্টি চাট্টানকে 390টি টুকরো করে এবং 21টি হোম কুণ্ডতে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সেখান থেকে আরও কুট্টি চাট্টানের জন্ম হয়, যা প্রতিশোধ নেওয়ার জন্য নাম্বুথিরি সহ সব ব্রাহ্মণকে পুড়িয়ে মেরে ফেলে। আরও একটা লোককথা রয়েছে যে কুট্টি চাট্টান হলো নাম্বুদিরি আর একটা নিচু জাতি মহিলার অবৈধ সন্তান। যেহেতু কুট্টি চাট্টান অবৈধ সন্তান ছিল, তাই সে তার পিতার রাজত্বের উত্তরাধিকারী হতে পারেনি, আর এই জন্যই তার পিপাসা পেলেও কেউ তাকে জল পর্যন্ত দিত না। তাই রেগে গিয়ে কুট্টি চাট্টান একটা ষাঁড়কে মেরে তার রক্ত পান করে নিজের পিপাসা মেটায় এবং সেখান থেকে চলে যায়। এই মুভিটা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে যায় যে মানুষের ভেতরে থাকা লোভই হলো মানুষের সবথেকে বড় শত্রু। তো এই অসাধারণ মুভিটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর এইরকম আরও অসাধারণ মুভির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।